আমি যখনই এইখানে আসি শিটংয়ে, এই রান্নাঘরটা বোধহয় আমায় খুব পছন্দ করে, কোনো না কোনো আইটেম আমাকে করতেই হয়। আপনারা এই রান্নাঘরেই আমাকে দেখেছেন চিকেন বানাতে, এখন কিচ্ছু না, শুধু বেগুন ভাজা বানাচ্ছি। আমার তো খুব ইচ্ছা করে যে আপনারা যারা যারা আমাদের সঙ্গে যেতে ইচ্ছুক তাদের নিয়ে আমরা একটা ছোটখাটো দিয়ে শুরু করবো আর কি, গ্রুপ ট্যুর। মানে ছবিতে ছবিতে বোধহয় এদের মোবাইলের স্টোরেজ শেষ হয়ে গেল, এত তুলছে। তারপরে আমি অনিন্দকে জিজ্ঞাসা করি অ্যাকচুয়ালি এই আওয়াজটা কিসের, ও যখন বলে যে না এটা ব্যাঙের ডাক, বড় মানে আশ্চর্য হলাম। পাহাড়ে এসে সবার বয়স কম হয়ে গেছে, দেখুন পোজ দিয়ে দিয়ে ছবি তুলছে সব। নর্থ বেঙ্গল জায়গাটাই এরকম, আমি এই জন্য সবসময় বলি কোনো কাজ না থাকলে নর্থ বেঙ্গল চলে আসুন, মন ভালো হয়ে যাবে। আজকে 2 জুন 2025। আজকে আমরা মহালদিরাম থেকে রওনা দিচ্ছি শিটংয়ের পথে। মহালদিরাম থেকে শিটংয়ের খুব সামান্যই দূরত্ব। এই দুটি জায়গাতেই আমরা এইবারে থাকবো বলে ঠিক করে এসেছি, বেশি দূরের জায়গা ঠিক করিনি, যাতে যাতায়াতে সময়ও নষ্ট না হয় আর বেশি পরিশ্রমও না হয়। তো শিটংয়ে যাই, আগে শিটংয়ে গিয়ে সেখানকার যে হোমস্টেতে আমরা থাকবো, আমরা সেই হোমস্টের পাশেই আরেকটি হোমস্টেতে এর আগের বছরও এসেছিলাম, কাজেই অঞ্চলটি আপনাদের কাছে যথেষ্ট পরিচিত। তবুও আপনাদের গিয়ে দেখাই, আপনারা যারা দেখেননি তাদের কাছে খুবই ভালো লাগবে। মহালদিরাম টি গার্ডেনে এসে নামলাম আমরা। চারিদিকে চায়ের বাগান, এর আগে তো অনেকবার এসেছি এবং সেই চায়ের বাগানও দেখেছি, কিন্তু এইবারে যে চায়ের বাগান দেখছি পুরো মেঘে ঢাকা, সেই মেঘে ঢাকা চায়ের বাগানের দৃশ্যও খুব ভালো লাগছে। এর আগের বার মনে আছে এই রাস্তাটা দিয়ে হেঁটেছিলাম, দুর্দান্ত লেগেছিল, দুর্দান্ত। আমাদের সত্যি এবার কপাল খারাপ, যেখানেই যাচ্ছি মেঘ একেবারে উড়ে উড়ে আমাদের ঘিরে ধরছে, কিন্তু এই সৌন্দর্যটাও কোনোদিন উপভোগ করিনি, এই প্রথম। অনেক জায়গায় চা বাগান দেখি, কিন্তু মহালদিরামের চায়ের বাগানের একটা আলাদা সৌন্দর্য আছে। এখন একটুখানি আকাশটা পরিষ্কার হয়েছে, কখনো পরিষ্কার, কখনো আবার মেঘে ঢেকে যাচ্ছে। পাহাড়ের তো এরকমই খেলা চলে সব সময়, আর এই রূপটা দেখতেই বারবার আমরা উত্তরবঙ্গে ছুটে আসি। পাহাড়ে এসে সবার বয়স কম হয়ে গেছে, দেখুন পোজ দিয়ে দিয়ে ছবি তুলছে সব, এটাই দারুণ লাগছে। যাওয়া হতো না আগে, হ্যাঁ কি আনন্দ হতো বলো তো, ভীষণ আনন্দ করেছি তো। আর সেখানেও কিন্তু অনিন্দ সোনমামি সব করতে পারে। আগে আমরা গ্রুপ ট্যুর অ্যারেঞ্জ করতাম, বলো গ্রুপ ট্যুর অ্যারেঞ্জ করতো এবং ফ্যামিলির সবাইকে নিয়ে বাসে করে আমরা বেরোতাম, দারুণ আনন্দ হতো, দারুণ। আমরা এরকম গ্রুপ ট্যুর কিন্তু এরপরে চ্যানেলে সবাইকে নিয়ে করব, সেরকমই ইচ্ছা রয়েছে, কি বলো বাবু? একদম, আমার তো খুব ইচ্ছা করে যে আপনারা যারা যারা আমাদের সঙ্গে যেতে ইচ্ছুক তাদের নিয়ে আমরা একটা ছোটোখাটো দিয়ে শুরু করবো আর কি, গ্রুপ ট্যুর। কিন্তু আমার ভয়ও করে যদি না পারি আপনাদের স্যাটিসফাই করতে, তবুও একবার চেষ্টা করবই। না, তবে এটা আশা আছে আমাদের গ্রুপ ট্যুরগুলো যেমন হয়
কে আশা করি কারুর মনে ধরবে না এরকম হতেই পারে না, মনে দাগ কাটবেই। মামার আমাদের উপর ভীষণ ভীষণ ভরসা। মানে আমাদের ফ্যামিলিতে প্রায় 61 জন মেম্বার, তো সবাইকে নিয়ে এরকম একটা বছরে গ্রুপ ট্যুর হতোই এবং সেই ট্যুর অ্যারেঞ্জমেন্ট করতো অনিন্দ আর মামা। এই এক্সপিরিয়েন্সটা আমাদের আছেই আগে থেকে। আমি বলো কোথায় কোথায় গেছিলাম আমরা? দীঘা, পুরী, বাঁকুড়া, বিষ্ণুপুর, দেওঘর, আর মুকুটমণিপুর, অনেক জায়গায় অনেক জায়গায় আমরা বাস নিয়ে আমরা যেতাম। দারুণ আনন্দ, বাস আর কুক নিয়ে যেতাম, ওইখানে গিয়েই আমাদের রান্না বান্না হতো, দারুণ আনন্দ হতো, ঘুরে ফিরে খেলা থাকতো। তারপরে আমরা কম্পিটিশন করতাম, গিফট দিতাম, গিফট সব কিনে নিয়ে যেতাম কলকাতা থেকে, সব গিফট দিতাম, দারুণ আনন্দ হতো। অন্তত 2-3 দিন ধরে খুব আনন্দ হতো আমাদের। তবে ওই প্রত্যেক কটা ট্যুরই আজও আমাদের মনে দাগ কেটে রেখে দিয়েছে। আর অনিন্দ ভিডিও বানাতো, তার অনিন্দ তখন কিন্তু ভিডিও বানাতো, বানিয়ে তা আবার সবাইকে আমার দেখা দিত। সিডি বানাতো, তখন সিডি ছিল আর একটা হ্যান্ডিক্যাম ছিল আমাদের। অনিন্দ কিন্তু সেই তখন থেকে ভিডিও বানাতো এবং সিডি বানিয়ে সবাইকে দিত। এই সিডি বানাতো, ভিডিও বানাতো বলে এই রাই বলল, বাবা এই শুধু ফ্যামিলির মধ্যেই ভিডিওটা কেন থাকবে, তুমি সবার জন্য ভিডিও বানাও। তখনই আমাদের এই চ্যানেলের সূত্রপাত এবং রাই তার নামকরণ করলো। শিটং ঘুরতে এসে সবার পুরনো স্মৃতি মনে পড়ছে, সকলেই খুব আনন্দ করছেন, এটাও বেশ ভালো লাগছে। আমিও কিন্তু একটু বেশি বেশি আনন্দ করছি, কারণ আমি আর অনিন্দই থাকি, আর এবার আমার পরিবারের লোক পেয়েছি, আমার আনন্দটাও দ্বিগুণ হয়ে গেছে। কি অসম্ভব মেঘ দেখুন। বলুন কি বলছেন, বলুন। বলছি ডিসেম্বরে একটা ট্যুরের প্রোগ্রাম করো। কোথায় যাবেন? না তুমি কোথায় যাব বললে আমি তো জানবো না, তুমি ওটা ডিসাইড করবে। তুমি করো, তুমি আর বুবু মিলে দুজনে মিলে ডিসাইড করো, সবাইকে নিয়ে যাতে যাওয়া যায়। আমাদের তো যাওয়া বলেছেন যে ডিসেম্বরে নাকি আবার সবাই মিলে বেরোবে। তবে শিটংয়ের বেশিরভাগ জায়গায় কিন্তু রাস্তার কন্ডিশন একটু এবড়ো খেবড়ো, একেবারে দারুণ সুন্দর পিচ ঢালা রাস্তা কিন্তু শিটংয়ের অনেক জায়গাতেই নেই। শিটংয়ের সাইট সিইং করতে গেলেও আপনারা সেটা দেখতে পাবেন। তা এইখানেও আমরা এইরকমই একটি রাস্তা দিয়ে আমরা এসে পৌঁছালাম। অসম্ভব মেঘলা ওয়েদার, দেখতেই পাচ্ছেন। আমরা এখন এসে পৌঁছেছি শিটংয়ের আরেকটি হোমস্টেতে। এই হোমস্টের নাম হলো শেরপা সানরাইজ হোমস্টে। এই হোমস্টের সামনের পরিবেশ অসম্ভব সুন্দর, দারুণ সুন্দর একটি লন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন পেছনে। কিন্তু আজকে ওয়েদার দেখতে জানেনই যে সকাল থেকেই ওয়েদার খারাপ, এবং আগের ভিডিওতেও আপনাদের কাছে বারবার তুলে ধরেছি যে মেঘে ভরা যে শিটং এবং মহলদেরামের ছবি। কাজেই ওয়েদার এত খারাপ যে আপনাদের আমি এই হোমস্টের যে সৌন্দর্য সেটা অতটা ভালো করে দেখাতে পারছি না। যদি আগামীকাল সকালবেলায় ভালো ওয়েদার পাই তাহলে অবশ্যই দেখাবো। এখন আপাতত একটু হোমস্টেটা বাইরে থেকে দেখিয়ে রাখছি, এবং রুমের কন্ডিশন ও অন্যান্য বিষয়গুলো তো দেখাবই। আর আজকে আমাদের এসে পৌঁছাতেও একটু দেরি হয়ে গেছে, কাজেই আজকে আগে আমরা এখানে লাঞ্চ করে নেব। এই হচ্ছে ওনাদের ডাইনিং, বেশ অনেক বড় ডাইনিং, প্রায় 20-22 জন একসাথে বসে এখানে খেতে পারবেন বা তারও বেশি। এখানে তো আমরা একই টেবিলে বসেছি সবাই, সবাইকেই খাবার দেওয়া হয়ে গেছে। কি কি দিয়েছে বুবু একটু বলুক। এটা দিয়েছে হচ্ছে উচ্ছে আর আলু সেদ্ধ, ফ্রায়ামস, ডিম, ডাল, আর এটা বোধহয় কোয়াশের তরকারি। হোমস্টেতে যেরকম হয় দুপুরবেলায় ডিম এবং রাত্রিবেলায় চিকেন, এখানেও তাই। কোয়াশের তরকারি কেমন হয়েছে? এই তরকারিটা নতুন খাচ্ছি,
এমনি আমাদের ওদিকে কমই চলে, এটা পাহাড়ের বৈশিষ্ট্য। পাহাড়ি এলাকায় এটা অনেক বেশি চলে, ভালোই লেগেছে। পাহাড়ের জানো বেশিরভাগ বাড়িতেই কোয়াশের গাছ আছে। ওদের মানে একটা অন্যতম চাষের ফসল হচ্ছে কোয়াশ। আমাদের ওদিকে আর যেমন ঝিঙে, অনেকটা খেতে পেঁপের মতো। সবে থেকে একটু নুন টানতাম। হ্যাঁ। ওখানে যেমন একটা শাক ছিল খাবার রান্না, বেশি ভালো এখানে সেই রান্না। শাকটা টান। মানে এর আগের হোমস্টেতে হ্যাঁ, আর এর মধ্যে বলে রাখি এই দুটো হোমস্টের মালিকানা কিন্তু একই, কিন্তু আমাদের সবারই মনে হচ্ছে আগের হোমস্টের রান্না একটু বেশি ভালো ছিল। শুধু তাই নয়, পরিপাটিটাও বেশি ছিল। অ্যাকচুয়ালি কি, যে রান্না করেছে সে একাধারে রাঁধুনি, একাধারে গায়ক। আপনারা সেটা ভিডিওর মাধ্যমে দেখলেন। শৈল্পিক মন তো দেওয়া ঠাওয়াটাও পাল্টে যায়। এটা ছোলার ডাল করেছে, এমনিতে সবই ঠিক আছে, কিন্তু একটু নুনটা একটু বেশি হয়েছে, এমনিতে সবই ঠিক আছে। ডিম তো খাওয়া হয়ে গেছে তোমার, বলো কেমন খেলে? না, ভালো। ডিম রান্নাটা বেশি ভালো। মানে এই সব রান্নার মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে ডিমটাই। ডিমটা ভীষণ ভালো রান্না হয়েছে। আর ডিমটা ভীষণ কড়া করে ভেজেছে, অনিন্দর পছন্দ মতো। খুবই ভালো হয়েছে। এমনি ওভারঅল ভালো খাবার দাবার, আমি খারাপ বলবো না। দেখুন, আমি ওখানে কালকে আমি 10-এ 9 বলেছিলাম, এখানে 10-এ 8 হবে। অতটাও খারাপ না। তুলনা করছি বলে আপনাদের মনে হতে পারে যে বোধহয় খুব খারাপ, তা কিন্তু নয়। খাবারের রান্নার কোয়ালিটিও ভালো এবং কোয়ান্টিটিও ভালো, দুটোই ভালো। এই হলো হোমস্টের রুম। রুমের সাইজ যথেষ্ট বড়, এবং এই যে এদিকে একটা ডাবল বেড, এদিকে সিঙ্গেল বেড, আর এই যে সব চাদর টাদর পাল্টাচ্ছে। আমি তো আগের হোমস্টেতেও আপনাদের দেখালাম যে সমস্ত কিছু আমাদের সামনে চেঞ্জ করে ওরা পেতে দিচ্ছে। আমি এদেরও বলে রেখেছিলাম যে যখন আমরা আসব তখনই আপনারা চেঞ্জ করবেন, কারণ আমি আপনাদেরও অনুরোধ করছি, আপনারা যখন বুকিং করবেন তখন এটাই বলে রাখবেন যে আমরা যখন আসব তখন আমাদের সামনে চাদর এবং বালিশের কাভার চেঞ্জ করে দেবেন। কারণ অনেকেই কমেন্টে লেখেন যে পরিষ্কার থাকে না, শুতে গেলে গন্ধ লাগে। এইটা আমি চাই না যে আর কোনো মানে আমাদের রেকমেন্ড করা হোমস্টেতে এই ব্যাপারগুলো যাতে না আসতে পারে, সেই জন্যই এটা আপনাদের কাছে তুলে ধরা। আর এখানে টয়লেটারিজের কিটে দেওয়া রয়েছে এই যে 2টি ব্রাশ আর একটি পেস্ট, এখানে একটি সাবান এবং 2টি শ্যাম্পুর পাউচ। আমরা তো মহলদিরাম থেকে আসলাম, মহলদিরাম থেকে সাইট সিইং করে আসলাম, কিন্তু আপনাদের ক্ষেত্রে বলছি, আপনারা যদি সোজাসুজি নিউ জলপাইগুড়ি থেকে বা শিলিগুড়ি থেকে এই শিটংয়ে আসেন, দূরত্ব মোটামুটি 47 কিলোমিটারের মতন, সময় লাগে 2 ঘন্টা। যদি ছোট গাড়ি নিয়ে আসেন তাহলে 3000 থেকে 3500 টাকা সিজন ওয়াইজ দাম ওঠানামা করে। আর যদি বড় গাড়ি নিয়ে আসেন, মানে আমরা যেরকম ইনোভাতে এলাম, তাহলে 4 থেকে 4500 টাকা লাগে। এখনকার রেটটা হচ্ছে 4000 টাকা। হয়তো পুজোর সময় বা শীতকালে কমলালেবু যে সময় শিটংয়ে হয় সেই সময় রেটটা আরেকটু বাড়তে পারে। এখানে আপনি একদিন এসে পৌঁছালেন আর পরের দিন এই শিটং কেন্দ্রিক এখানকার যে সাইট সিইংয়ের জায়গাগুলো আছে সেগুলো ঘুরে একটা দিন দারুণ সুন্দর কিন্তু কেটে যাবে। এই যেমন আমরা আজকে ঘুরছি, अभी कहाँ जा रहे हैं? हम लोग अब निकलेंगे অহলদারা। এইখানে হলো অহলদারার টিকিট কাউন্টার। এই বুবু একটু টাকা দাও। এটা অহলদারার टिकट काउंटर। कितना करके टिकट? 100 रुपीस 2 गाड़ी का। हाँ, 2 गाड़ी तो नहीं, 1 गाड़ी है। 50 रुपीस। এখানে পার গাড়ি 50 টাকা করে টিকিট, পার হেডের কোনো ব্যাপার নেই, গাড়ি পিছু টিকিটের মূল্য। এই রাস্তা ধরেই গাড়ি সোজা চলে যায় অহলদারার ভিউ পয়েন্টের আগে পর্যন্ত, সেখান থেকে একটু হেঁটে যেতে হয়। আগে এই রাস্তাটি ছিল না। আর রাস্তার দুপাশে দেখুন, এগুলো সব সিনকোনার গাছ। আমরা এসে পৌঁছালাম অহলদারা ভিউ পয়েন্টে। এইখানে পার্কিংয়ের জায়গা, প্রচুর গাড়ি এখানে পার্কিং করা রয়েছে। আর এইখানে কিছুটা সামান্য হেঁটে যেতে হবে আপনার এই ভিউ পয়েন্ট পর্যন্ত। চলো। তবে কুয়াশা প্রচণ্ড পরিমাণে রয়েছে, একেবারেই মেঘে ঢেকে রয়েছে, ভিউ পয়েন্টে কিছুই দেখা যাবে না।
অনেক দূর পর্যন্ত দেখা যায় তিস্তার ভ্যালি, দারুণ সুন্দর দেখা যায়। আর এইখানে দেখুন এইদিকে সব সিঙ্কোনার গাছ রয়েছে। এই অহলদারার এই অঞ্চলটি সিঙ্কোনা প্ল্যান্টেশনের জন্য বিখ্যাত। কষ্ট করে করে উঠে যাচ্ছেন কিন্তু কিছুই দেখতে পাবেন না। এইখানটাতে পুরো কুয়াশা, মেঘ ভরে রয়েছে, কিছুই দেখা যাবে না। এই মেঘ না থাকলে এই জায়গাটা দেখে মন ভরে যেত। এখান থেকে এত সুন্দর ভিউ, হ্যাঁ দারুণ সুন্দর ভিউ। আস্তে আস্তে আসুন, ধীরে ধীরে। এই দিক দিয়ে গিয়ে এই সামনে 360 ডিগ্রি ভিউ পয়েন্ট। আপনারা ছবিতেও দেখছেন যে কীরকম অস্পষ্ট ছবি আসছে, এত মেঘ। তবে সবাই মিলে আসলে গল্পগুজব করে হাসি মজায় বেশ সময় কেটে যায়, একটা ঘোরাও হয়, এটাই ভালো লাগে আর কি। সব সময় যে প্রকৃতি সাথ দেবে পাহাড়ে এসে তা তো নয়। আর তারপরে আমরা এসেছি জুন মাসে, স্বাভাবিক এই সময় তো মেঘ হবেই। অনেক বছর পরে এসছে একটা সুযোগ, আর এটা এসছে হলো বুবুদের সঙ্গে ঘুরতে গিয়ে পাবি। বুবুর জন্যই, বুবু এইসব খুব পছন্দ করে, যে কটা ট্যুর ভীষণ। তার একমাত্র বুবুর জন্য, এনজয় কিছু করতে পারে, এবং তার জন্য আমরা প্রচন্ড কিছু। দেখুন ভিউ পয়েন্টের এখান থেকে কীরকম মেঘ। আচ্ছা, এইবারে তো মেঘের জন্য দেখাতে পারছি না, কিন্তু একটা জিনিস করলে কিরম হয় যে আগের বার আমরা যখন অহলদারায় এসেছিলাম তার কিছু ক্লিপিংস আপনাদের দেখাই, কেননা একেবারেই জায়গাটার কোনো ধারণা আপনাদের দিতে পারবো না এই ভিডিওতে, সেটাও তো ঠিক না। তা আমার কাছে যে ক্লিপগুলো রয়েছে সেখান থেকে আপনাদের অহলদারার কিছু ভিউ আপনাদের দেখাচ্ছি। দেখুন, এখান থেকে একদিকে কালিম্পং দেখা যায়, একদিকে তাগদা তিনচুলে, আর একদিকে শিলিগুড়ির প্লেন্স, আর আকাশ পরিষ্কার থাকলে অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। অহলদারা ভিউ পয়েন্ট থেকে আমরা কিছু ভিউ পেলাম না, কিন্তু এখান থেকে অসংখ্য ছবি তোলার আনন্দ নিয়ে আমরা এখন যাচ্ছি। এরা বোধহয় কম করে এখানে মানে 100-5 ছবি তুলেছে। আমি তুলিনি, মামা মামিকে তুলে দিয়েছি, মাকে মানে জনপ্রতি যদি 100টা করে ছবি ধরা যায় তাহলে মোটামুটি আমি হিসাবটা ঠিকই বলেছি। এই অহলদারার এখানে একটি জায়গাতে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখের আকৃতির একটি প্রতিকৃতি দেখা যায়, মানে প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয়েছে। কিন্তু ওই সেই একই কথা, এত মেঘ, তার মধ্যে কি করে দেখবো। আমরা এখানে একটা দোকানে একটু চা বিস্কুট খেয়ে নিই এখন। শুধু চা বিস্কুট নাকি অন্য কিছু নিয়েছো? চিকেন মোমো নেওয়া হয়েছে, সেটা ছোটর জন্য। আচ্ছা আচ্ছা, বাহ, এই চা আর বিস্কুট। মেঘের মধ্যে আমরা কিছু দেখতে পেলাম না, কিন্তু আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক যারা, তাদের মধ্যেই একজনের সাথে দেখা হলো, সমীরণ বাবু এবং ওনার স্ত্রী। আপনার নাম? মৌসুমী পাল। ওনাদের সাথে দেখা হলো, খুব ভালো লাগলো দেখা হয়ে। আপনার ব্লগ আমরা খুব ভালোভাবে দেখি এবং আপনার থেকে ইন্সপায়ার্ড হয়ে আমরা অনেক জায়গায় এখন ঘুরে বেড়াচ্ছি এবং দেখছি। ভীষণ ডিটেলসে আপনি বলেন, সেটা আপনার জার্নি স্টার্ট থেকে জার্নি এন্ড অবধি পুরোটাই আপনাদের গাইডেন্স আমাদের সাথে থাকে এবং এত ভালো ডেসক্রিপশন, হোটেল থেকে আরম্ভ করে যে জায়গাগুলো স্পটগুলো দেখব সেই স্পটগুলো পর্যন্ত টোটালি ভালোভাবে ডেসক্রাইব। মানে রিকোয়ারমেন্ট কিছু আমাদের খুব ভালো লাগলো। ভালো করে ঘুরুন, পাহাড়ে ঘোরার আনন্দ আলাদা। আশা করি আরো আমরা দেখতে পাবো, আরো আপনি আরো ডিটেইলসে যাবেন এবং আপনার থেকে আমরা আরো উৎসাহিত হয়ে প্রেরণা হবে, আরো ভালো ভালো জায়গায় ঘুরবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ।
এখন আমরা রওনা দিচ্ছি। এখানে এই পার্কিংয়ের জন্য কিন্তু দিতে হয় 50 টাকা, ওখানে এন্ট্রির জন্য 50 আর এখানে পার্কিংয়ের জন্য 50। আমরা এখন এসে পৌঁছালাম নামথিং পোখরি। চারিদিকে পাইনের বনের মধ্যে একটি প্রাকৃতিক জলাশয়। বেশিরভাগ সময়তেই তো মেঘে কুয়াশায় ঢেকে থাকে। দেখা যাক আজকে আমরা কতটা দেখতে পাই। এই যে দেখতে পাচ্ছেন নামথিং পোখরির এই জলাশয়, কিন্তু এখন এটি জলশূন্য, একেবারেই জল নেই। কিন্তু জল থাকলে এই জায়গাটি খুব সুন্দর লাগে। সেই জলের উপর দিয়ে মেঘের খেলা, মেঘ ভেসে বেড়ায়, খুব সুন্দর লাগে দেখতে। আর এইখানে বিরল প্রজাতির হিমালয়ান স্যালামেন্ডার এইখানে পাওয়া যায়, কিন্তু এ তো কোনো সময়ই দেখা সম্ভব হয় না। জানি না স্থানীয় মানুষরা হয়তো বা দেখতে পান, কিন্তু এত মানুষজন আসেন, হিমালয়ান স্যালামেন্ডার এখানে দেখা সম্ভব নয়, কিন্তু আছে। আর এইখানে একটি হনুমানজির মূর্তি রয়েছে এবং তার সাথে একটি ভিউ পয়েন্টও করা রয়েছে। আর এই জায়গাটির বৈশিষ্ট্য হলো যে এখানে কিন্তু এই পাইনের বনের মধ্য দিয়ে হেঁটে যেতে খুব ভালো লাগে। এই পথটি খুব সুন্দর। এখানেও হচ্ছে ছবি তোলা। হ্যাঁ, ছবি তোলার কম্পিটিশন চলছে এখন। সবাই এখানে এসে বিস্মিত হচ্ছে ব্যাঙের ডাক শুনে। সবাই এসে জিজ্ঞেস করছে। প্রথমে ভাবতে পারিনি যে এই আওয়াজটা কিসে, যেন মনে হচ্ছে যে কোনো পাম্প, মোটর পাম্প ঘুরছে। আমি প্রথমে তাই ভাবলাম যে হয়তো লেক থেকে হয়তো জল তুলে সাপ্লাই দিচ্ছে। তারপরে আমি অনিন্দকে জিজ্ঞাসা করি অ্যাকচুয়ালি এই আওয়াজটা কিসের। ও যখন বলে যে না এটা ব্যাঙের ডাক, বড় মানে আশ্চর্য হলাম যে এত ব্যাঙ একই সাথে একইভাবে কি করে ডাকছে, রিদিম মিলিয়ে। হ্যাঁ, ওরা গলা সাধে বর্ষাকাল আসছে। অপূর্ব আর অপূর্ব। আমরা যখন এর আগের বার এসছি তখন কিন্তু এখানে জল পেয়েছি, কিন্তু অবাক লাগছে এবার আমার যে বর্ষা থাকা সত্ত্বেও এইখানে একটুও জল পেলাম না। ছাড়াই লেক। হ্যাঁ, কিন্তু আজকের ওয়েদারটা কিন্তু আগের বারের চেয়ে ভীষণ বেশি ভালো পেয়েছি। আর সুন্দর এই বনটা তো মানে পাইনের এই যে বনটা, এটা তো চিরদিনই ভীষণ আকর্ষণীয়। আর সবার তো বয়সটা কমে গেছে, ছবি তোলার আগ্রহ বেড়ে গেছে এদের। আমার মামা মামি তো বলছে জীবনে কোনো এরকম ছবি তুলিনি, এরকম ছবি কোনোদিন তুলিও নি, এত ছবিও কোনোদিন তুলিনি। রোমান্টিক তো বটেই, বিশাল রোমান্টিক ছবি। বুঝেছেন তো, মানে ছবিতে ছবিতে বোধহয় এদের মোবাইলের স্টোরেজ শেষ হয়ে গেল, এত তুলছে। আসলে তা নয়, জায়গার একটা কারিশমা আছে। নর্থ বেঙ্গল জায়গাটাই এরকম। আমি এই জন্য সবসময় বলি কোনো কাজ না থাকলে নর্থ বেঙ্গল চলে আসুন, মন ভালো হয়ে যাবে। ওপরে একটা শিব মন্দির আছে। হ্যাঁ, দেখি আজকে সোমবার একটু বাবার দর্শন করে না করলে হয়। চলো। এই পথ দিয়ে গিয়ে একটা শিব মন্দির আছে, খুব ভালো লাগবে। আর এইখানে দেখবেন যে পাইন বনের সাথে সাথে এইখানে প্রচুর সিঙ্কোনা গাছও রয়েছে। এইদিকে এগুলো সব সিঙ্কোনা গাছ। এই গাছের পাতাগুলো দেখুন, এরকম একটা ম্যাজেন্টা কালারের ছিটে ছিটে রয়েছে সবুজ পাতার মধ্যে, দারুণ লাগছে। দেখুন জঙ্গলের মধ্যে কত সুন্দর একটি শিব মন্দির।
বুবু অনেকটা পেছনে পড়ে গেছে। আমি ছবি তুলতে ব্যস্ত। হ্যাঁ তাড়াতাড়ি এসো, এখানে আবার স্যালামেন্ডার আছে, স্যালামেন্ডার ধরবে। যদি ধরে আমার কপাল খুলে যাবে আরো। হ্যাঁ হ্যাঁ, স্যালামান্ডার তো সহজে দেখতে পাওয়া যায় না, আর ভীষণই এক বিরল প্রজাতির প্রাণী। আমায় যদি ধরে তাহলে আমার সঙ্গে সঙ্গে সবার দর্শকদেরও জীবন ধন্য হয়ে যাবে। আমরা ওপর থেকে শিব দর্শন করে চলে আসলাম, আর এই দুইজন এখানে এই বজরংবলীর পাদদেশে বসে আছে। বজরংবলীর এই যে মূর্তি, তার পায়ের নিচে দুজন বসে আছে। ওঠার মতন আর একটা বয়স নেই। না তুই, তোর একটু অসুবিধা, আমি পারতাম তুমি না। হয়তো পেরে যেতে। হ্যাঁ, আমি শুনেছি, কিন্তু একজন আমাকে বললেন যে উপরে একটা শিব মন্দির আছে। আমরা এখন পৌঁছে গেলাম যোগীঘাটে। এই যোগীঘাটে রিয়াং নদীর উপরে যে ব্রিজ, এই ব্রিজ পার করে আমরা পৌঁছাবো মংপু। এইদিকে তুরুক্ষাসমহল আর ওইদিকে মংপু। এই মংপু থেকে ফেরার পথে আমরা যোগীঘাটে এখানে দাঁড়াবো। আসলে মংপুতে আবার তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, 4টের মধ্যে বন্ধ হয়ে যায়, সেই কারণে মংপুতে রবীন্দ্র সংগ্রহালয় আগে আমরা গিয়ে দেখে নেব। আমরা এখন এসে পৌঁছালাম মংপু রবীন্দ্র ভবনে। 25 টাকা করে টিকিট নিল। এই যে আমরা 6টা টিকিট কেটে নিলাম। এই অঞ্চলে প্রচুর সিঙ্কোনা গাছ এবং কমলালেবুর গাছের জন্য বিখ্যাত, বিশেষ করে সিঙ্কোনা গাছ। তারপরে এখানে কুইনাইনের ফ্যাক্টরিও নির্মাণ করা হয়। এই হলো সেই গভর্নমেন্ট কুইনাইন ফ্যাক্টরি, যেখানে 1934 থেকে 1956 সাল পর্যন্ত ডক্টর মনমোহন সেন অধিকর্তা হিসেবে ছিলেন। এই ডক্টর মনমোহন সেন এবং তার স্ত্রী মৈত্রেয়ী দেবী উভয়ে এইখানে এই বাংলোটিতে বসবাস করতেন। এনারা উভয়েই ছিলেন অসম্ভব রবীন্দ্র অনুরাগী, এবং রবীন্দ্রনাথ ওনাদের অনুরোধে বেশ কয়েকবার এসেছিলেন, এবং সেই কারণে পরবর্তীকালে এই স্থানটি রবীন্দ্র ভবন বা রবীন্দ্র সংগ্রহালয় নামে পরিচিত। কতবার যে নিপ্লবাতি গর্জেলো ঝড়ে রাতি, কতবার যে নিপ্লবাতি গর্জেলো ঝড়ে রাতি, সুনসায়েরাই দোলায় দিলে সুনসায়েরি খেলা নয় 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 হে মধুর খেলা, তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা নয় 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 এ মধু। এখানে যতবারই আসি মনে হয় জীবন ধন্য হয়ে গেল। এখানে 1938 সাল থেকে 1940 এই 2 বছরের মধ্যে 4 বার রবীন্দ্রনাথ এখানে পদার্পণ করেছিলেন মৈত্রী দেবীর আহ্বানে। আর এই ভূমিতে আমরা এসে উপস্থিত হয়ে এখানে ওনার ব্যবহৃত জিনিসপত্র দেখতে পারবো, ওনার লেখা সমস্ত যেসব কবিতা আছে, গ্রন্থ আছে বা চিঠি সামগ্রী আছে, ওনার আঁকা ছবি, সব এই মিউজিয়ামের মধ্যে এখন সংরক্ষিত আছে। রবীন্দ্রনাথ 4 বার যে এখানে এসেছিলেন, এই মংপুর পরিবেশ তাকেও ভীষণভাবে প্রভাবিত করেছিল। অনেক কবিতা, অনেক গ্রন্থ এখানে বসে রচনা করেছিলেন। তার মধ্যে উনি আকাশ, সোনার তরী, তারপরে সানাই, প্রদীপ, এইসব গ্রন্থগুলো এখানে বসে উনি রচনা করেছিলেন। আর সেগুলো আমরা নিজের চোখে দেখছি। আর এই ভূমিতে উনি পদার্পণ করেছিলেন, সেইখানে আমরা নিজেরা ঘুরে বেড়াচ্ছি, সেটা মনে করলেই মনের মধ্যে শিহরণ হয়। সত্যিই খুব ভালো লাগে, বারবার মনে হয় মংপুতে এই জন্য। থ্যাংক ইউ। আপনার নাম কি? অর্পণ। অর্পণ গুরুং। অর্পণ গুরুং, আচ্ছা। আমরা এই যে গান শুনলাম, অর্পণ গুরুং ওনার নাম। উনি হচ্ছেন শিশিরবাবুর ভক্ত এবং চেলা এবং শিশিরবাবুর কাছ থেকেই, সেই অনুপ্রেরণাতেই
উনি এই রবীন্দ্রনাথের গান গলায় তুলে নিয়েছেন, যা আমাদের শোনালেন, সত্যি খুব ভালো লাগলো। আমাকে এইমাত্র এখানকার যিনি অধিকর্তা তিনি বললেন যে আমি যে আপনাদের শিশিরবাবুর কথা বলছিলাম, উনি প্রায় বছর 3 আগে রিটায়ার্ড হয়ে গেছেন। তা সেই কারণে ওনার সাথে আর দেখা করা বা ওনার গান শোনা সেগুলো আর সম্ভব হলো না। উনি আর এখন এখানে থাকেন না। এখন আমরা এসে পৌঁছেছি যোগীঘাটে। এখানে রিয়াং নদীর উপরে 2টি ব্রিজ আছে, একটি ব্রিজ পরিত্যক্ত আর একটি ব্রিজ দিয়ে গাড়ি যাতায়াত করে, এবং চারিপাশে প্রাকৃতিক পরিবেশ অসাধারণ। চারপাশে উঁচু উঁচু পাহাড় আর তার মাঝখান দিয়ে বয়ে চলেছে রিয়াং নদী। এখানে নিচেও যাওয়া যায়, কিন্তু আমাদের দলের যারা রয়েছেন তারা কেউই নিচে যেতে রাজি হলেন না। না, এটা রিয়াং নদী। করে আমাদের যোগীঘাট দেখা হয়ে গেল। এখন আবার আমরা ফিরে যাচ্ছি শিটংয়ে আমাদের হোমস্টেতে। এখন বাজে ঘড়িতে সন্ধ্যে 7:30, আর এখন চারিদিকটা মানে ভীষণ সুন্দর পরিবেশ। আর এই পরিবেশে আমরা এই লনের মধ্যে বসে বনফায়ার হচ্ছে, আর আমরা খাচ্ছি হচ্ছে গরম গরম পেঁয়াজি আর দার্জিলিং টি, পুরো জমে ক্ষীর। অসাধারণ পরিবেশ, দেখুন চারপাশটা কিরকম লাগছে। পাকোড়া কেমন খেলে বলো? এক্সেলেন্ট। আর এখানে বনফায়ারের জন্য লাগে 500 টাকা করে। আর এখানে কিন্তু শুধু বনফায়ারই হয়, এখানে বারবিকিউ হয় না এই হোমস্টেটিতে পার্টিকুলারলি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এই কোণাটার দিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখানে। কালকে ভোরবেলা আমি একবার ট্রাই করব। কি হলো? আমি যখনই এই রান্নাঘরে মানে আমি যখনই এইখানে আসি শিটংয়ে, এই রান্নাঘরটা বোধহয় আমায় খুব পছন্দ করে। কোনো না কোনো আইটেম আমাকে করতেই হয়। আমি ওদের দুপুরবেলা অনেক চেষ্টা করলাম বেগুন ভাজা বোঝানোর জন্য, তো ওনারা বলছে যে কি বেগুন ফ্রাই করে দেবো, মানে বেগুনি করে দেবো। আসলে আমাদের মতো ওরা গোল গোল করে বেগুন ভাজা বা ওরকম করে বেগুন ভাজা ওরা বোধহয় খেয়ে অভ্যস্ত নয়। তাই বললাম ঠিক আছে আমিই করে নেবো। আর এই হোমস্টের যিনি ওনার, উনি কিন্তু ভীষণ সহৃদয় মানুষ। আপনারা যদি কেউ এসে মনে করেন এরকম বেগুন ভাজা ভেজে নিজে হাতে রুটি দিয়ে খাবেন, সেটাও উনি করতে দেবেন। এটার জন্যই আমি আপনাদের দেখালাম। ঠিক তো? একদম। ওই যে দাদা আমার পাশে দাঁড়িয়ে আছে, উনি বললেন ঠিক। একদম ঠিক। এটাকে নিজেদের বাড়ি মনে করবেন। এটা হোটেল নয়, এটা হোমস্টে। নিজেদের বাড়ি মনে করবেন। মনে করবেন নিজের বাড়ি থেকে এই বাড়িতে আরেকটা বাড়িতে এসেছেন। বেগুনটা না ভীষণ পাতলা পাতলা করে কেটে ফেলেছে। আমরা বাড়িতে এত পাতলা পাতলা করে কাটি না, আমরা একটু মোটা মোটা করে কাটি। কিন্তু ঠিক আছে, চলো, এখন আর কি করা যাবে, বেগুন কেটে ফেলেছে যখন। ওই পাতলা বেগুনটাই আমি ভাজছি। যদি ভাগ্যে থাকে, কপালে থাকে, তাহলে বেগুনটাকে তো অত ইয়ে হবে না, কারণ একদমই পাতলা পিনে করে কেটে ফেলেছে ওরা। ওরা ভেবেছে বেগুনি, ওরা তো বলছিল না বেগুনি করার মতো, সেরকম। যাই হোক, এটা ঠিক আছে। এতক্ষণ ধরে আমরা এই জায়গাটিতে দারুণ সুন্দর গল্প করছিলাম। বাইরে তো খুব হাওয়া দিচ্ছিল, বাইরে বনফায়ার হচ্ছিল, যতক্ষণ ততক্ষণ ছিলাম, তারপরে চলে এলাম এখানে, এতক্ষণ গল্প করছিলাম। আর এখন আবার এখানে রাতের খাবার হচ্ছে। ববু তো এখানে বেগুন টেগুন ভাজলো, ভেজে দারুণ সুন্দর খাওয়া দাওয়া। এই যে এইখানে বলো কি কি দিয়েছে। চিকেন কষা কষা করে রান্না করেছে, চিকেনটা দেখেই মনে হচ্ছে দারুণ হয়েছে। আর এখানে আলু দিয়ে বিনস দিয়ে ভাজা আর বেগুন ভাজা মা নিয়েছে, আর বাদ বাকিটা আমাদের জন্য রেখে নিয়েছে, যে নেবে নেবে। হ্যাঁ,
আমরা এখন ঝাঁপিয়ে পড়বো বেগুনের দিকে, যে কে এই গরম গরম বেগুন ভাজা আর রুটি খাবে। আমার কিন্তু হট ফেভারিট। আপনাদের কার কার পছন্দ সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। মাংস তো সবাই খায়, গরম গরম রুটি আর বেগুন ভাজা বাঙালির মনে হয় প্রধান খাদ্য হওয়া উচিত। টেস্টি হচ্ছে, মাংসটা ভারী সুন্দর হয়েছে, একদম যেমন হওয়ার দরকার ঠিক সেরকমই হয়েছে। বুবু তো জানেন দার্জিলিং পাগল, আর মামিদেরও উস্কে দিয়েছি। আর এই যে আমাদের দাদা, উনিও বললেন মানে যেটা হয় আর কি, হোমস্টের যিনি ওনার হন, ওনার একটু মতামত সবসময় গুরুত্বপূর্ণ। উনি বললেন কোনো ব্যাপার না, আপনি যদি মনে করেন দার্জিলিং যাবেন অনায়াসে যেতে পারেন, সময়টা আপনাদের উপর নির্ভর করছে। তো এই পারমিশনটাও পেয়ে গেছি, দৌড়ে দৌড়ে আমরা কালকে দার্জিলিং চলে যাব। আপনাদেরও নিয়ে যাব, কি কি শপিং করলাম সেগুলো তো আপনাদের দেখতে হবে নাকি। আর আমাদের আজকের এই মহালদিরাম এবং শিটংয়ের বিভিন্ন জায়গায় ঘোরার ভিডিও সেটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।